এখনই তোমার মুখটা দেখাও, না হলে আমি তোমার শিরচ্ছেদ করব। শুনতে পাচ্ছ না তুমি শাহেনশাহ কি বললেন? নিজের মুখ দেখাও, মুখ দেখাও নিজের। রেশম তাহলে কোথায় গেল? আমি জানি তোমাদের মধ্যে কেউ ওকে লুকিয়ে রেখেছে। ওকে খুঁজে না পেলে আমি তোমাদের সবাইকে শাস্তি দেব। তাই তোমরা বলো, কার সাহায্যে ও এখানে প্রবেশ করেছিল আর কে ওকে লুকিয়ে রেখেছে? হুজুর, অপরাধ নেবেন না, হারেমের হেসেলে একজন পড়ে রয়েছে। এখান থেকে চলো মতি, এখানে আমাদের কোনো কাজ নেই। যোধা দাঁড়াও, শোনো, শাহেনশাহ এখন খুব রেগে আছেন। যদি ওনার অনুমতি না নিয়ে এখান থেকে চলে যাই তাহলে উনি হয়তো আরও রেগে যাবেন। আমরাও একটু দেখি না যে কে হারেমে প্রবেশ করার দুঃসাহস দেখিয়েছে। চলো। মনে হচ্ছে আপনার আসার সংবাদ পেয়ে ভয়ে বিষ খেয়ে নিয়েছে ও। এখান থেকে এখনই একে সরিয়ে ফেলো। আমি বুঝতে পারছি না এই লোকটা এখানে কেন এসেছিল। এটা হারেম জালাল, এখানে অনেক মহিলা আছে, হতে পারে ও কারোর সঙ্গে দেখা করতে এসেছিল। এর তল্লাশি নেওয়া হোক। রেশম, ভালো করে তুমি তল্লাশি করে দেখো। কি হলো বড় আম্মি, আপনি চমকে উঠলেন কেন? পড়ে বলুন এতে কি লেখা রয়েছে। প্রিয় মতি, আমাকে ক্ষমা করে দাও মতি। তোমার সঙ্গে শেষবারের মতন দেখা করতে পারলাম না। ধরা পড়লে তো আমার মৃত্যুদণ্ড নিশ্চিত, আর এখান থেকে বেঁচে পালানো অসম্ভব। সেই জন্য বিষ খাচ্ছি, যাতে তোমাকে কেউ সন্দেহ না করে। আমি এই কথাটা মানতে পারছি না। মতি এমন করতে পারে না, ওর কোনো দোষ নেই। এই চিঠিতে লেখা মতিবাইয়ের নাম এটাই প্রমাণ করে যে এই লোকটা মতিবাইয়ের কথাতেই এখানে প্রবেশ করেছিল। চিঠিতে মতির নাম লেখা আছে মানেই এটা প্রমাণ হয় না যে ঠিক ভুলের বিচার করার সঠিক স্থান এটা নয় যোধা।
এর সিদ্ধান্ত আমি কাল দেওয়ানে খাসেই নেব। মতিবাই নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবে। চলে এসো মতি। বেগম যোধা, যদি আপনার অনুমতি পাই তো আমি মতিবাইয়ের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। কাল দেওয়ানে খাসা যাওয়ার আগে এখানকার হারেম আর দরবারের নিয়ম কানুনগুলো একটু ভালোভাবে বুঝিয়ে দিতে চাই। এখন আপনি আসুন, আমাদের কথাবার্তা শেষ হলেই আমি ওকে আপনার কাছেই পাঠিয়ে দেব। কাল দেওয়ানে খাসে শেহেনশাহ তোমাকে কিছু প্রশ্ন করবেন। তার আগে আমি চাইছি তুমি আমাকে সব কিছু সত্যি সত্যি বলে দাও। হতে পারে তোমাকে কিছু সাহায্য করতে পারি। আমাকে, আমি কিচ্ছু করিনি, আর আমি এই লোকটাকেও চিনি না মহামাঙ্গা। আমি আপনাকে সত্যিটা বলতে চাই। নির্ভয়ে বলতে পারো। আমি ও আমাকে ধরতে এসেছিল, আমি কিচ্ছু করিনি। তারপর বলো। ওই ওই আদম খান, আপনার ছেলে, উনি আমায় ধরতে চাইছিলেন। কি? আমার ছেলে আদম খান? ও করেছে এইসব? ও করেছে এইসব? তুমি দেখতে ভুল করনি তো? না না, আমি সত্যি কথা বলছি। প্রথমে উনি আমার হাত চেপে ধরেন, তারপর উনি আমার ওপর বল প্রয়োগ করার চেষ্টা করেন। আর যখন আমি ওনার হাত ছাড়িয়ে পালাই, তখন উনি আমার পিছু নিয়ে হারেমে চলে আসেন। আমাকে বিশ্বাস করুন। তো তুমি শেহেনশাহকে এই সব বলবে, সব সত্যি বলবে, আর আদম করেছে সেটাও বলবে? হ্যাঁ, এটাই সত্যি। আদম খানের নাম বলবে তুমি? তাহলে আরো একটা সত্যি তুমি আমার থেকে শোনো। যদি তুমি আদমের ব্যাপারে একটা কথাও বলেছ, তাহলে তার শাস্তি বেগম যোধাকে পেতে হবে। কারণ আমি কি করতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এখানে তুমি সত্যি বললে, আর ওখানে আমি যোধাকে বিপদে ফেলার বন্দোবস্ত করব। যদি তুমি বেগম যোধাকে ভালো দেখতে চাও, তাহলে নিজের এই নরম ঠোঁট দুটোকে বন্ধ রাখাই ভালো। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো। মতি কোনো দোষ করেনি, ও এমন করতে পারে না। মতি, এদিকে এসো। কেঁদো না মতি, কিচ্ছু হবে না। আমি জানি তুমি নির্দোষ, তুমি কিচ্ছু করনি। কি বললেন মহামাঙ্গা?
যদি তুমি বেগম যোধাকে ভালো দেখতে চাও তাহলে নিজের এই নরম ঠোঁট দুটোকে বন্ধ রাখাই ভালো। কিছু না, উনি বললেন যে উনি আমাকে সাহায্য করবেন। উনি বললেন যে শাহেনশার সামনে সব সত্যি বলে দিতে। আমার খুব ভয় করছে যোধা। কিছু হবে না মতি, ভয় পেও না মতি, আমি আছি তো। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। একটা কাজ করো, তুমি আমার সঙ্গে আমার কক্ষে ঘুমাবে। হ্যাঁ, এসো, এখান থেকে চলে যাও। না মিজান, আমি যাব না। কেন যাবে না? কেন যাবে না তুমি এখান থেকে? তুমি কি কখনো ভেবেছো যে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমার এই আম্মির কি হবে? কখনো তো আমার কথা ভাবো আদম। এই নাও, এই নাও, যাও। আর 3 দিন তুমি তোমার মুখ দেখাবে না। যাও, যাও আদম। আমি বুঝতে পারছি আপনি কেন উৎকণ্ঠায় ভুগছেন। একটাই সন্তান আপনার, তাই চিন্তা তো একটু হবেই। আর যখন একটা সন্তান হয় তখন নানা ধরনের দুশ্চিন্তা মনে ভিড় করে। অবাক হবেন না, আমি জানি যে এই কাজটা আদম খানই করেছে। আমি নিজের চোখে ওই আদম খানকে মতিকে তাড়া করতে দেখেছি। আর শুধু তাই নয়, যেভাবে ও মতির ওড়না জড়িয়ে হারেমে প্রবেশ করেছিল তারও প্রত্যক্ষদর্শী হলাম আমি। ও অন্য কেউ ছিল যে মতিকে অনুসরণ করে এখানে ঢুকে পড়েছিল। প্রমাণ তো আমার কাছেও আছে। একটা চিঠি পাওয়া গেছে ওর কাছে, যেখানে ও নিজের ভালোবাসার কথা বলেছে। খুব ভালো, চালটা ভালোই ছিল। আসলে জালালকে হারেমে আমিই পাঠিয়েছিলাম। চেয়েছিলাম যাতে জালাল তাকে হাতে নাতে ধরে যে হারেমে প্রবেশ করেছিল। তাহলে আদম খানকে ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র আপনার ছিল? আমি আদম খানের নামটা বলিনি জালালকে। চাইলে অনেক কিছুই করতে পারতাম, আর এখনো করতে পারি। এই রহস্য আমি নিজের কাছেই রাখবো। কিন্তু শর্ত হলো আপনি আজীবন আমার আজ্ঞাবহ গোলাম হয়ে থাকবেন। আর যদি আমি আপনার কথা না মানি তাহলে? তাহলে আমি শাহেনশাকে কি কি বলতে পারি তার কোনো ধারণাই নেই আপনার। আপনি শাহেনশাকে গিয়ে এটা বলবেন যে আপনি আদম খানকে ওই মতির পিছনে দৌড়তে দেখেছেন? অবশ্যই। আপনি কি শাহেনশাকে এটাও বলবেন যে আদম খান মতির ওড়না জড়িয়ে হারেমে প্রবেশ করেছিল? নিঃসন্দেহে। আপনি তো মালিকায়ে বেগম, আপনার ইচ্ছার বিরুদ্ধে কে কি করতে পারে? আপনি যান আর এক্ষুনি জালালকে গিয়ে সবকিছু বলে দিন। কিন্তু তারপরে কি হবে? তারপরে কি হবে সেটা আমি আপনাকে জানাচ্ছি। আমি জালালকে যতটা চিনি, উনি মতিবাইকে একটাও প্রশ্ন করবেন না, কিন্তু আপনাকে প্রশ্নে জর্জরিত করে দেবেন আর জিজ্ঞেস করবেন যখন আপনি জানতেন এত কিছু, তাহলে আগেই আদম খানের নাম নেননি কেন? এবার সন্দেহের তীর যাবে আপনার দিকে। সবকিছু জেনে শুনেও আদম খানকে আপনি আটকাননি কেন? দৃষ্টতা ক্ষমা করবেন বেগম সাহেবা, কিন্তু এটা তো নিশ্চয়ই জানেন যে জালালের কাছে কিছু গোপন করা বা সত্য না বলা বিশ্বাসঘাতকতার সমান হয়। আর আপনি আদম খানের নাম গোপন করে শাহেনশার বিরুদ্ধাচরণ করেছেন।
আর একজন বিশ্বাসঘাতক কি সাজা পায় সেটা জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনি অত্যন্ত বুদ্ধিমতী। না বেগম সাহেবা, আপনি এটা একদম ভাববেন না যে আমি আপনাকে ভয় দেখিয়ে নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করছি। চাইলে আপনি এক্ষুনি গিয়ে জালালকে সব সত্যি কথা বলে দিন, তারপরেও আদম খানের কিচ্ছু করতে পারবেন না আপনি, এই কথা দিলাম আমি। আর একটা কথা আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে আমি শুধুমাত্র মোগল সাম্রাজ্যের জন্যই কাজ করি, আর কেউ যদি আমার কাছে গোলামির প্রত্যাশা করে তাহলে সেটা তার সবচেয়ে বড় মূর্খামি হবে। খুদা হাফেজ। কাউকে কিছু বলবো না, না মুখ খুলবো না, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু হবে না ওর, আমি কিচ্ছু বলবো না, না 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 আমি 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 কিছু বলবো না। মতি, মতি, কি বলছিলে তুমি? ঘুমের ঘোরে কি কথা বলতে চাইছিলে না তুমি আমায়? কিছু না, আমি 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 স্বপ্ন দেখেছি হয়তো। তো তুমি তুমি শুয়ে পড়ো। কিছু তো আছে যা মতি আমার কাছে লুকোচ্ছে, কিন্তু সেটা কি? ওম হ্রিং ক্লিং কালী মাতায় নমঃ। 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 ওম। আসুন মহারানী, মেয়ের সাথে দেখা করেছেন তাও এত দুঃখ কেন? আমি একেবারে আশাহত হয়েছি। যোধা আর শাহেনশাহ জালালের মধ্যে কোনো রকম স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। ও আমাকে বুঝতে দিতে চায়নি যে সত্যিটা কি, কিন্তু মায়ের মন তো সব বুঝতে পারি। কিচ্ছু ঠিক নেই শগুনি ভাই, আমার মেয়েটা বড্ড কষ্টে আছে। আপনি বলেছিলেন না, আপনিই তো বলেছিলেন ও মহারানী হবে, ওখানে খুব সুখে থাকবে। মহারানী, বাচ্চারা জন্মেই দৌড়তে পারে না। প্রথমে ওরা উপুর হয়, তারপর হামাগুড়ি দেয়। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় অনেকবার পড়েও যায়, তারপর দৌড়তে শুরু করে। শাহেনশাহ আর যোধার সম্পর্ক তাদের বিয়ের সময়ই হামাগুড়ি দিতে শুরু করেছে। এখন সেই সম্পর্ক আগ্রায় গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। একটু অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি এই সম্পর্কটা জুড়ে যাবে আর চলতে শিখবে। কবে শগুনি ভাই, কবে? খুব শীঘ্রই। নিরাশার আড়ালে আশার আলো দেখেননি আপনি? আরে যোধা আপনার কাছে তার দুঃখ লুকানোর চেষ্টা করেছে, আর জালাল তাকে সাহায্য করেছে। ওদের সম্পর্ক এক সময় গাঢ় হবে। কিছু যোধার উপর ছেড়ে দিন, আর কিছু জয় মা কালী। বেগম সাহেবা, শাহেনশাহ মতিবাইকে দেওয়ানে খাসে উপস্থিত হতে বলেছেন। তোমরা যাও, মতিকে আমি নিয়ে যাচ্ছি। মাফ করবেন বেগম সাহেবা, শাহেনশাহর হুকুম হলো মতিবাইকে সঙ্গে নিয়ে যেতে হবে। আমরা ওনাকে নিয়ে যেতে এসেছি।